ভোর ৬টার ট্রেনটা যখন বাড়ির পাশের রেললাইন ধরে ছুটে যায় তখনই খুব রাগ হয় টুসির। একদিনও কি ট্রেনটা লেট করতে পারে না? মা ঘড়ি দেখে না, ট্রেনের আওয়াজ হলেই পাশের ঘরে শুয়ে শুয়েই টুসিকে ডাকতে থাকে উঠে পড়ার জন্যে। আর ঠিক এই সময়টাই যেন বড্ড বেশি করে ঘুম পায় টুসির। মায়ের গলা কানে গেলেই টুসি নতুন করে ঘুমিয়ে পড়ার জন্যে তৈরি হয়। প্রতিদিনের মতোই আজও মায়ের গলা আস্তে থেকে জোরে হতে হতে যখন প্রায় চিৎকারের পর্যায়ে পৌঁছলো তখন অগত্যা বিছানের মায়া আজকের মতো ত্যাগ করলো টুসি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় ৭টা, আর একটু পরেই অঙ্কের স্যার আসবেন। এই সকালবেলায় অঙ্কের মতো বিচ্ছিরি একটা সাবজেক্ট পড়তে একটুও ভালো লাগে না। দিনটাই যেন কেমন গোলমেলে হয়ে যায়। এই গোলমেলের রেশ স্কুলের অঙ্ক স্যারকে দেখলে আরও বাড়ে। কিছুতেই একটা অঙ্কও কেন যেন মিলতে চায় না শেষ পর্যন্ত। স্যার পড়িয়ে চলে যাবার পর প্রায় তাড়াহুড়ো করে স্কুলের জন্যে তৈরি হতে লাগলো টুসি। এই ব্যাপারে মায়ের চিৎকারের কোনো প্রয়োজন পড়ে না। স্কুল কামাই করতে ও একটুও ভালোবাসে না, শুধু কোনো রকমে অঙ্কের পিরিয়ডটা কাটিয়ে দিতে পারলেই হলো। একদিনও না যাওয়া মানে যে কত খবর না পাওয়া সেটা কেউ বোঝে না। মা মাঝে মাঝে বলে, তুই স্কুলে যেতে যত ভালোবাসিস তত মন দিয়ে যদি পড়াশোনাটা করতিস। কিন্তু স্কুলে যে শুধু পড়াশোনাই হয় না সেটা মা জানে না। স্কুলে আসলে একটা ভীষণ আনন্দের জায়গা। স্কুল না গেলে তো টুসি কখনো জানতেই পারতো না যে ক্লাস 10-এর মিতাদিকে বনকুল বিক্রি করে যে কাকু, সে ওদের থেকে বেশি কুল দেয়। এটা অবশ্য ওর বন্ধু মামের আবিষ্কার। মাম নাকি বেশ কয়েকবার দেখেছে। বেশ কিছুদিন এটা ওদের ক্লাসের সকলের আলোচনার বিষয় ছিল। তারপর মিতাদি মাধ্যমিক পাশ করে স্কুল ছেড়ে চলে গেল। কাকু কিন্তু রয়েই গেল। শুধু মিতাদির বদলে এবারের ক্লাস 10-এর রূপাদি সেই জায়গা নিল। ওরা এখন বুঝে গেছে বেশি কুল পেতে গেলে 10-এ ওঠা বাধ্যতামূলক। তাই আপাতত সে সুযোগ ওদের নেই। ক্লাস 10 হতে অনেক দেরি আছে। বাইরে থেকে মামের ডাকে মা আসছে বলে দৌড়ে বেরোলো টুসি। এই বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তাটুকু ভীষণ আনন্দের। সিঁড়ি দিয়ে নামতে নামতে পাশের বাড়ির কাকিমাকে বাজারের থলে হাতে উঠতে দেখলো টুসি। আস্তে যা, হাত পা ভাঙবি নাকি? কাকিমার ধমকে একটু আস্তে আস্তে নামতে চেষ্টা করলো। এক্ষুনি কাকিমা মাকে গিয়ে বলে দিবে। যদি সত্যি পা ভাঙে তাহলে মা যা এক্ষুনি আর একটা পাও ভেঙে রেখে দেবে। আজ স্কুলের শেষ দিন, গরমের ছুটির আগে। এরপর প্রায় 1 মাস পরে বন্ধুদের সঙ্গে দেখা হবে, তাই সবাই একটু দুঃখিত। টুসি অবশ্য ভীষণ আনন্দে আছে। কবে থেকেও দিন গুনছে এই দিন তার জন্যে। এবার ওর মামার বাড়ি যাবার পালা। মামার বাড়ি এই নামটার মধ্যেই কেমন যেন একটা আবদার লুকিয়ে থাকে, তাই মামার বাড়ি যাবার আকর্ষণ বোধ হয় অমোঘ। কিন্তু টুসির কাছে মামার বাড়ির টান কিছুটা অন্য কারণেও। সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েটি সারা বছর শুধু গরমের ছুটি আর পুজোর ছুটির জন্যে অপেক্ষা করে থাকে। তার অন্যতম বড় কারণ তনু। ছোট্ট মফস্বল শহরে থাকা ছেলেটিকে দেখলে বুকের মধ্যে যেন হাতুড়ি পেটার আওয়াজ হয় তার। ছোট থেকেই মামার বাড়ি যাওয়া তো ছিলই, কিন্তু জানা ছিল না এই আকর্ষণের কথা। অথচ তনুর বোন ছিল টুসির অভিন্ন হৃদয় বন্ধু, কিন্তু তার দাদার দিকে তাকিয়ে দেখার বয়স ছিল না তখন। সদ্য ক্লাস 8-এ ওঠা টুসি যখন আগের বার পুজোর ছুটিতে মামার বাড়ি গিয়ে ডাকতে গেল বন্ধুকে, দরজা খুলে দাঁড়ালো তার দাদা। সদ্য কৈশোর পেরোনো তরুণটিকে দেখে চমকে উঠল টুসি। তরুণটিও নির্বাক, বোনের বান্ধবীকে তো ছোট থেকেই চেনে, কিন্তু এরকম করে তার চোখে তো সে ধরা দেয়নি আগে। দুজনেই একসাথে খানিকটা হলেও অপ্রস্তুত। কয়েক মুহূর্তের দৃষ্টি বিনিময়, তারপর দরজা থেকে সরে গেল তনু। সরে গেল ঠিকই, কিন্তু সারাক্ষণ দৃষ্টি রয়ে গেল টুসির মুখে। টুসিও বুঝতে পারছিল সবটাই। ঘরের কোনো একটা কোণ থেকে একটা চোখ সমানে তার মুখের দিকে তাকিয়ে আছে। সেই শুরু। ক্রমশ বন্ধুর সঙ্গে কমে আসতে লাগলো যোগাযোগ, বরং অনেক বেশি করে দেখা হয়ে যেতে লাগলো তার দাদার সঙ্গে। যখনই যেখানেই যাচ্ছে টুসি, তার দেখা হয়ে যাচ্ছে তনুর সঙ্গে। সে নাকি এদিকেই কোনো দরকারে এসেছিল। তখন মোবাইলের যুগ নয়, ভরসা বলতে পারার মোড়ে তনুর বন্ধুর দোকানের ল্যান্ডলাইন। আর টুসি
সে তো অনেক দূরের এক ছোট্ট শহরের বাসিন্দা। ঠিকানা তো নেওয়া হলো, কিন্তু চিঠি এলে তো মায়ের হাতেই পড়বে। অতএব শুধু ছুটির অপেক্ষা। সে সময় যোগাযোগ ব্যবস্থা ছিল না বলেই বোধহয় মানুষের মধ্যে অনেক বেশি ধৈর্য ছিল। কোনো কিছুই তো আর সহজলভ্য নয়। ছুটির দিনগুলো যত এগিয়ে আসতো, আনন্দের সঙ্গে চিন্তাও বাড়ত টুসির। যদি দেখা না হয়, যদি অন্য কোথাও চলে যাই, ওই সময় কি হবে তাহলে? কিশোরী মন উদ্বেল হয়ে উঠত তার। বাস থেকে যখন পা দিত স্টপেজে, মনে হতো হাত পা কাঁপছে তার। ভগবানকে ডাকা তার মিথ্যে হতো না কোনো দিনও। রিক্সা করে যেতে যেতে দেখতে পেত তনু দাঁড়িয়ে আছে বন্ধুর দোকানে। একটুখানি এক ঝলক ওই দেখা যেন হৃদস্পন্দন থামিয়ে দিত টুসির। তনুর ঠোঁটের কোণে লেগে থাকা মুচকি হাসি চোখ এড়িয়ে যেত না। এর পরের দিনগুলো ছবির মতো কেটে যেত তার। চলে যাবার কয়েকদিন আগে থেকেই শুধু কান্না পেত টুসির। তনুর সঙ্গে দেখা করতে গিয়ে আগেই কান্না চলে আসতো তার। কিশোরী মন বড্ড কষ্ট পেত। সব কিছু যেন খালি খালি লাগতো তার। তনু তখন সদ্য তরুণ, ছেলেদের নাকি কাঁদতে নেই, তাই বোধ হয় নিশ্চুপ হয়ে বসে থাকতো সে। আর বলতো, মাত্র তো 4টে মাস বাকি পুজো আসতে, আবার দেখা হবে তো আমাদের। দুই সদ্য কিশোরী আর সদ্য তরুণের কাছে এই সময় যেন ভীষণ দ্রুত গতিতে চলে যাওয়া কিছু মুহূর্তে পরিণত হতো, যা তারা থামিয়ে রাখতে চাইতো অনন্তকালের জন্য। অবশেষে আবার উপস্থিত সেই সময়। স্কুল থেকে ফিরেই শুধু কল্পনার জাল বুনে চলে টুসি। এখনো পর্যন্ত প্রিয় বন্ধু মামকেও কিছু বলেনি ও। মনের মধ্যে একটা কাঁটা খচখচ করছে তাই সব সময়। মাম যদি জানতে পারে যে ওকে বলেনি টুসি, ওর সঙ্গে একদম কথাই বন্ধ করে দেবে। এবার ফিরে এসেই জানিয়ে দিতে হবে ওকে, মনে মনে স্থির করে টুসি। ক্রমশ এগিয়ে আসছিল মাধ্যমিক। টুসি এখন ক্লাস 10-এর ছাত্রী। গত 2 বছরে অনেক পরিণত হয়েছে সে। তনু এখন তার অনেক কাছের। নিজেদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানা হয়ে গেছে সব। ক্লাস 11-এ পড়া তনুও এখন কলেজ পড়ুয়া। এবছর পুজোর ছুটিতে আর মামার বাড়ি যাওয়া হবে না তার। ছুটি খুললেই টেস্ট। গরমের ছুটিতে তাই যে করেই হোক যেতেই হবে মামার বাড়ি। মা বলল, এবছর আর যাবই না, ঠিক করেছি। একেবারে পরীক্ষার পর যাব, গিয়ে 3 মাস রেখে আসবো তোকে। তখন এত পড়াশোনার চাপ ছিল না। মাধ্যমিকের পর সবাই রেজাল্ট বেরোনো পর্যন্ত আনন্দই করত। শুনে খুশি হবে না দুঃখও পাবে বুঝে উঠতে পারে না টুসি। সে তো এখনও 1 বছর, কি করে কাটাবে সে? মনের ভিতরটা আনচান করতে থাকে। এত কঠিন পরীক্ষা ভগবান! 3 মাস দেওয়ার বদলে 1 বছর। মনটা উথাল পাথাল করে ওঠে তার। তনু তো জানে না টুসি যাবে না। কি করবে টুসি? কি করে জানাবে ওকে? পড়াশোনা মাথায় ওঠে তার। মায়ের প্রায় পায়ে পড়ে যায় সে। দুদিনের জন্য চলো মা। তুমিও তো দেখতে চাও দিদাকে, তাই না বলো? আমি ফিরে এসে ঠিক ম্যানেজ করে নিব, দেখবে। দিদাকে দেখতে যাওয়ার কথাতে মায়ের মনটা নরম হয়। মার কাছে যেতে কোনো মেয়ে না ভালোবাসে? বেঁকে বসেন বাবা। 1 বছর মেয়ের জন্য বাপের বাড়ি যাওয়া ছাড়তে পারছো না? বিরক্ত কণ্ঠ বাবার। মা চুপ করে থাকেন। সত্যিই যদি রেজাল্ট খারাপ হয় মেয়ের, সারা জীবন তো কথা শুনতে হবে তাকেই। যে কোনো দোষারোপ তো সারা জীবন তার উপরেই পড়ে এসেছে সব সময়। টুসি বোঝে মায়ের কোনো হাত নেই এই ব্যাপারে। যা করার বাবাই পারবে। সন্ধেবেলা বাবা অফিস থেকে ফিরলে ধীর পায়ে বাবার ঘরের দরজায় দাঁড়ায় সে। বাবা চায়ের কাপ হাতে টিভি চালিয়ে বসেছিলেন। দরজায় দাঁড়ানো টুসির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মরিয়া টুসি বলল, বাবা প্লিজ একবার মামার বাড়ি ঘুরে আসতে দাও। এসেই খুব পড়বো আমি, দেখে নিও। বড্ড বোর হয়ে যাচ্ছি। 1 বছর ধরে বাড়ির বাইরে না বেরোলে তো আমি পাগল হয়ে যাব। আর পরীক্ষা তাহলে এমনিতেও ভালো হবে না। বাবা এবার কিছুটা দ্বিধাগ্রস্ত। মাও ঢুকে এলো এই সময়, বলল, বয়স হয়েছে বাবা মায়ের, কবে কি হয়ে যায়, ঘুরে আসি একটু। অবশেষে সম্মতি মিলল বাবার। বিরাট একটা দুশ্চিন্তা থেকে মুক্তি যেন। মনে মনে বলল, নিজেকেই এই সুযোগ যেন নষ্ট না হয় ঠাকুর। বাবার সামনে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি রেজাল্ট নিয়ে।
যাওয়ার দিন যত এগোতে লাগলো সেই পুরনো চিন্তাগুলো যেন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। যদিও টুসি জানে এখন তনু কোথাও যাবে না, অপেক্ষা করে থাকবে তার জন্যে গরমের ছুটির শেষ দিন পর্যন্ত। তবু দুরু দুরু বুক তার, মনের মধ্যে এক আশঙ্কার চোরা স্রোত। অবশেষে ট্রেন সফর, বাস সফর পেরিয়ে আবার সেই চেনা মফস্বল শহরটার বাস স্টপে পা। স্ট্যান্ডে নেমেই সেই চেনা নিজের বুকের ধুকপুক নিজেই শুনতে পায় টুসি। রিক্সা করে যেতে যেতে তার দুচোখ শুধু খুঁজে চলে তনুকে, কিন্তু না, কোথাও নেই সে, এমনকি তার প্রিয় আড্ডাস্থল বন্ধুর দোকানেও না। মনের মধ্যে ভয় বাড়তে থাকে টুসির, তাহলে কি দেখা হবে না এবার? কোথায় খুঁজে পাবে সে তনুকে? শেষে এসে গেল মামার বাড়ি। খুব মন খারাপ নিয়ে ভিতরে ঢোকে টুসি। মায়ের উচ্ছ্বলিত মুখের পাশে ওর মনমরা মুখ এড়ায় না মামির। কি রে, খুশি হসনি তুই? মামি জানতে চাই, মা জোর করে ধরে নিয়ে এলো নাকি? কদিন না পড়লে কিছু হবে না। মামি বলে, মা পাশ থেকে বলে ওঠেন, ওমা, ওই তো জোর করে এলো। ওর বাবা তো আসতেই দিচ্ছিল না এবার। তাহলে? মামির প্রশ্ন। তারপর হঠাৎ বলে ওঠে, তাহলে কিন্তু তোর তো এবার ভালো কাটবে না রে। তোর বন্ধুর তো খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি জানি কি হয় মেয়েটার। বন্ধু মানে তনুর বোন? ওহ, এর জন্যই ওকে কোথাও দেখতে পাইনি টুসি। টুসি পায়ের নিচের মাটি যেন কেমন সরে যায় তার। কি হয়েছে? সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়েছে, মাথায় খুব বড় চোট পেয়েছে। কালই তো নিয়ে গেল কলকাতায়। মামি বলে, তনুও কি সঙ্গে গেছে নাকি এখানেই? মনের মধ্যে উত্তর খুঁজে চলে টুসি। কিশোরী অবুঝ মনে কোনোভাবে তনুর সঙ্গে দেখা না হওয়ার জন্যে কেন জানি না বন্ধুর জন্য দুঃখ ছাপিয়ে রাগ জমা হয় কোথাও। আসলে সব কিছু তো আর বুদ্ধি যুক্তি দিয়ে বিশ্লেষণ করার ক্ষমতা থাকে না এই বয়সে। তাই কোনো সময় ভালোবাসার মানুষকে দেখতে না পাওয়ার অসহায়তা বোধ হয় নিজেকে স্বার্থপর করে তোলে। প্রচণ্ড রাগ, অসহায়তা সব মিলিয়ে ক্রমশ কান্নার রূপ নেয় একসময়। খাটের উপর হয়ে শুয়ে বালিশে মুখ চাপে টুসি। এইভাবে কেটে যায় দুদিন। তনুর কোনো খবর পায় না টুসি। মনটা খারাপ হয়ে থাকে সব সময়। তৃতীয় দিন বিকেলে হইচইয়ের আওয়াজে ঘুম ভাঙল তার। দৌড়ে নিচে নেমে আসে সে। সবাই খুব উত্তেজিত হয়ে আলোচনা করছে। খানিক পরে বিষয়টা অনুধাবন করল টুসি। তনুর বোন আর নেই। হঠাৎ করে অদ্ভুত একটা খারাপ লাগা ছড়িয়ে পড়ে তার মনে। তার রাগের জন্যেই কি চলে গেল মেয়েটা? কিন্তু সে তো এরকম কিছু চায়নি ঠাকুর। শুধু তনুর সঙ্গে দেখা না হওয়ার কষ্টে কিছু অভিমান জন্মেছিল তার। তার নিষ্পাপ কিশোরী মন কেন জানি না নিজেকেই দায়ী করতে থাকে প্রতি মুহূর্তে। তার পরের দিন সমস্ত কাজকর্ম মিটিয়ে বাড়ি ফেরে তনু। ছাদে দাঁড়িয়ে তাকে বাড়িতে ঢুকতে দেখে টুসি। একবারের জন্যেও উপরের দিকে মুখ তুলে তাকায় না সে। সারা বিকেল ছটফট করে টুসি। কোনোভাবে কি একটুও কথা বলাও যায় না? সন্ধেবেলা মা ও মামি তনুদের বাড়ি দেখা করতে যাবে বলে। টুসিও সঙ্গী হয় তাদের। বাড়িতে থমথমে পরিবেশ। সবাই চুপচাপ বসে আছে। সমানে কেঁদে চলেছে তনুর মা আর ঠাকুমা। টুসির চোখ তনুকে খোঁজে। এঘর সেঘর ঘুরতে ঘুরতে বারান্দার এক কোণে চেয়ারে বসে থাকতে দেখে তাকে। ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ায়। তনু একবার চোখ তুলে তাকায় শুধু, কোনো কথা বলে না। টুসিও কোনো কথা খুঁজে পায় না আর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে আসে আস্তে আস্তে। বাড়ি ফিরে এসে মনটা খারাপ হয়ে থাকে তার। পরের দিন সকালে টুসি আশা করে তনু আসবে এবার নিশ্চয়ই। কিন্তু শুধু সেদিন নয়, তারপরে দুদিন কেটে গেলেও তনু আসে না আর। যাবার দিন এগিয়ে আসতে থাকে ক্রমশ। ধৈর্য হারায় টুসি। সরাসরি গিয়ে হাজির হয় তনুদের বাড়িতে। প্রায় একই রকম পরিবেশ, শুধু কান্নার আওয়াজটা আজ নেই। মা আর ঠাকুমা দুজনেই চুপি করে বসে আছেন আজ। চুপ করে বসে আছেন আজ। কান্না বোধহয় শুকিয়ে গেছে তাদের। টুসির দিকে ফিরেও তাকায় না কেউ। গত দুদিনে এত লোক যাতায়াত করেছে এই বাড়িতে যে কেউ তাকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন অনুভব করে না আর। সরাসরি তনুর ঘরে ঢুকে পড়ে টুসি। চুপ করে বসে আছে তনু, টেবিলে মাথা রেখে। তুমি একবারও দেখা করতে এলে না তো?
খানিকটা ক্ষোভ আর অভিমান ঝরে পড়ে তার গলায়। তনু খানিকটা অবাক দৃষ্টিতে তাকায়। বলে কি টুসি, এই অবস্থায় দেখা করতে যাবে ও? খানিকটা কর্কশ স্বরে জবাব দেয় তনু। টুসি অবাক হয়, এ কেমন পরিবর্তন! অদ্ভুত অভিমান ঘিরে ধরে তাকে। কিশোরী মন বোঝে না অত জটিলতা, সামাজিকতা, শোক। তার মনে হয় তনু এড়াতে চেষ্টা করছে তাকে। উল্টো দিকে তনুরও মনে হয় এ কোন টুসি যাকে সে ভালোবাসে? সেও অনুভব করে না তার কষ্ট। দুজনেই চুপ হয়ে যায় কিছুক্ষণ। তারপর ঘর থেকে বেরিয়ে যায় টুসি। আটকায় না তনু। নিজেদের মতো করে ক্ষোভ তৈরি হয় তাদের মনে। দুজনের কেউই সেই ক্ষোভকে ভাঙতে উদ্যোগী হয় না আর। অবশেষে যাবার দিন চলে আসে। ভীষণ কষ্ট বুকে চেপে বাড়ির সামনে ডেকে আনা রিকশায় চড়ে বসে টুসি। মনে মনে বলে নিজেকে, আর কোনো দিনও আসতে চাই না এখানে। জীবনের প্রথম প্রেম ভেঙে যাওয়ার কষ্ট তার বুককে ভেতর থেকে ফালাফালা করে দিতে থাকে। কথা বলতেও ইচ্ছে করে না আর। রিকশা এগিয়ে যায়। পুরনো স্মৃতির মতো পিছনে পড়ে থাকে ঘর বাড়ি, রাস্তাঘাট, সেই প্রিয় জায়গাগুলো যেখানে সরিয়ে আছে তার গোপন অফিসারের চিহ্ন। স্টেশনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে টুসি। দূর থেকে আসা ট্রেনের হুইসেল তাকে মনে করায় সব কিছু ছেড়ে যাচ্ছে সে। ট্রেন এসে দাঁড়ায়। মায়ের কথায় সম্বিত ফিরে আসে তার। মনটাকে এখানেই রেখে শুধু শরীরটাকে সঙ্গে নিয়ে ট্রেনের পাদানিতে পা রাখে সে। মা ব্যাগ ঢোকাচ্ছে ভিতরে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে টুসি। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো একটা খুব প্রিয় মুখ সামনে এসে দাঁড়ায় তার। ট্রেন ছেড়ে দেয় সেই মুহূর্তে। চলন্ত ট্রেনের দরজা দিয়ে একটা কাগজ তার হাতে এসে পড়ে। সঙ্গে অস্ফুটে একটা ছোট্ট শব্দ, সরি। চমকে তাকায় টুসি। দরজার বাইরে ক্রমশ সরে সরে যাচ্ছে একটা খুব চেনা অবয়ব, তনু। আচমকা দুচোখ বেয়ে জলের ধারা নেমে আসে তার। বিশ্ব চরাচর লুপ্ত হয়ে যায়। কে তাকে দেখছে মাথায় থাকে না আর। গত কয়েকদিন ধরে মনটা বিরক্ত হয়ে আছে টুসির। এবারই প্রথম পুজো, যেবার কোথাও যাওয়া হলো না তার। কিছু করারও তো নেই। পুজোর ছুটি খুলেই মাধ্যমিকের টেস্ট। তার আগে পুজোতে বেড়াতে যাওয়ার কথা ভাবা মানেও পাপ। শেষবার গরমের ছুটিতে যখন মামার বাড়ি গিয়েছিল তখন বেড়াতেও শেষ গিয়েছিল। মামার বাড়িতে ভালো কাটেনি। এখনও ভাবলেই কান্না পায় টুসির। তবু শেষ মুহূর্তে ক্ষমা চেয়ে ট্রেনের কামরায় গলিয়ে দেওয়া তনুর চিঠিটা অবশেষে মনকে শান্ত করেছিল। যত্ন করে রেখে দিয়েছে টুসি। তার জীবনের প্রথম প্রেমপত্র। যখন একঘেয়েমি আসে পড়তে পড়তে মাঝে মাঝেই খুলে পড়ে। তনু যে এত রোম্যান্টিক একটা চিঠি লিখতে পারে জানতই না। ভাগ্যিস ঝগড়াটা হয়েছিল, তাই তো এটা পেল। মনকে সান্ত্বনা দেয় নিজেই। আর ঠিক দুদিন বাকি পুজোর, কিন্তু কোনো আনন্দই অনুভব করে না টুসি। তার প্রাণের বন্ধু ডাকতে আসে। পাড়ার ঠাকুর এসেছে, চল দেখে আসি। নিতান্ত অনিচ্ছায় তার সঙ্গী হয়। অষ্টমীর সকাল। এই দিনটা মায়ের শাড়ি পরে সবাই মিলে অঞ্জলি দিতে যাবার পরিকল্পনা করেছিল টুসির বন্ধুরা। সকাল থেকেই তারা। অঞ্জলির সময় পেরিয়ে যাচ্ছে। দল বেঁধে ওরা মণ্ডপে এসে দাঁড়ায়। মন্ত্র পড়া চলছে মাইকে। সবাই ফুল ছুঁড়ছে মন্ত্রের শেষে। টুসি লক্ষ্য করে কেউ পেছন থেকে প্রতিবার তার গায়েই ছুঁড়ে দিচ্ছে ফুলগুলো। পেছন ফিরে তাকায় সে। কে করছে এই ভিড়ে বুঝে ওঠা সম্ভব হয় না আর। কিছুক্ষণ পর অঞ্জলি শেষ হলো। মণ্ডপে রাখা চেয়ারে গোল করে বসে তারা। আজকের দিনটা পড়ার ছুটি। বাড়ি ফেরার কোনো তাড়া নেই। ভোগ খেয়ে ফিরবে সবাই। একটু পরে ভিড়ের মধ্য থেকে কেউ টুসির নাম ধরে ডেকে ওঠে। বন্ধুরাও শুনেছে। সবাই তাকায়, কিন্তু দেখতে পাওয়া যায় না তাকে। হাসির রোল ছড়িয়ে পড়ে। মজা করার এই সুযোগ ছাড়তে চায় না কেউই। বিরক্ত লাগে টুসির। আরে বাবা, সাহস থাকে তো সামনে এসো না। মনে মনে বলে ওঠে, কিন্তু কেউ আসে না। ভোগ খাবার লাইন শুরু হয়। প্রচণ্ড ভিড়। বসার জায়গায় ধাক্কাধাক্কি হচ্ছে। ওরা বন্ধুরা মিলে থতমত খায়। সবাই প্রথম শাড়ি পরেছে প্রায়। এই অবস্থায় ওই ভিড়ে ঢোকা ঠিক হবে, কিন্তু বুঝতে পারে না। হঠাৎ করেই পাড়ার একটি ছেলে এগিয়ে আসে ওদের দিকে। এইদিকে এসো তোমরা, বলে ডেকে নিয়ে যাই ওদের। ওরা ভেতরে ঢুকে দেখে ওদের জন্য ফাঁকা রাখা বেশ কয়েকটা চেয়ার। ওরা মুখ চাওয়াচাওয়ি করে নিজেদের মধ্যে। ওদের বসিয়ে দিয়ে চলে যায় ওই ছেলেটি। সবাই একটু অবাক। নিজেদের মধ্যে আলোচনা চলে, কিন্তু আর দেখা যায় না তাকে।
খাওয়া শেষ করে বেরিয়ে আসে ওরা। মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছে সে। ওদের দেখে এগিয়ে আসে। ওরা ধন্যবাদ জানায় সবাই মিলে। মুচকি হাসি তার মুখে। আমার নয়, আমার বন্ধুকে জানাও। আমি তো শুধু ডেকে দিয়েছি তোমাদের। বলেই পেছন দিকে ফিরে হাত নেড়ে ডাকে কাউকে। ভিড়ের মধ্যে থেকে লাজুক হাসি নিয়ে এগিয়ে আসে একটি ছেলে। টুসির দিকে তাকিয়ে বলে, কোনো অসুবিধা হয়নি তো আর? তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটিকে লক্ষ্য করে টুসি। এক মাথা কোকড়া চুল, বুদ্ধিদীপ্ত দোহারা চেহারার তরুণটি সোজা তাকিয়ে থাকে টুসির দিকেই। পাশ থেকে আগের ছেলেটি বলে ওঠে, ও বাপি, আমার বন্ধু। আস্তে করে মাথা হেলায় টুসি, জানাই কোনো অসুবিধে হয়নি তাদের। ভোরবেলায় পুজো মণ্ডপের সানাইয়ের আওয়াজে ঘুম ভাঙল টুসির। আজ দশমী, মনটা খারাপ লাগে। আবার 1 বছর, কে জানে কি রেজাল্ট হবে তার। পারবে তো সামনের বছর পুজোয় আনন্দ করতে? হাবিজাবি চিন্তা করতে থাকে বিছানায় শুয়ে শুয়ে। গতকাল সন্ধেবেলা ধুনুচি নাচ হয়েছিল মণ্ডপে। প্রতিবারই নাকি নবমীতে হয়, বন্ধু মাম বলেছিল। আসলে কোনো বছর তো থাকে না, ও জানবে কি করে। নতুন কেনা সালোয়ার কামিজ আর ওড়নায় সেজে ও আর মাম গিয়েছিল মণ্ডপে। ধনুচি নাচ শুরু হবার আগেই ভর্তি হয়ে গিয়েছিল সবকটা চেয়ার। ভিড়ের মধ্যে প্রায় কিছুই দেখতে পাচ্ছিল না ওরা, তাই অবশেষে ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎই পাশে এসে দাঁড়ালো কালকের ছেলে দুটি। ফুচকা খাওয়াবে নাকি? মুচকি হাসি প্রথম ছেলেটির মুখে। দ্বিতীয় ছেলেটি, যার নাম কালই জেনেছিল টুসি, অনেক চুপচাপ শান্ত প্রকৃতির। তার হয়ে সব কথা বন্ধুটিই বলে দিচ্ছিল। ফুচকা খাওয়ানোর প্রস্তাবে না বলা সম্ভব ছিল না তাদের পক্ষে। কাল অত কষ্ট করে সিট জোগাড় করে দিয়েছে ছেলেটি। চক্ষু লজ্জা বলেও তো একটা জিনিস আছে নাকি? অগত্যা মাথা নাড়ে তারা। যদিও তাদের কাছ থেকেই একটা করে ফুচকা তুলে নেয় ছেলে দুটি। হেসে বলে, ধন্যবাদ। মাম একটু কথা বলতে ভালোবাসে। টুসির মতো চুপচাপ নয় সে, ঝট করে আলাপ জমিয়ে ফেলে। প্রথম ছেলেটির নাম আশিস। সে আর বাপি দুজনেই কলেজে পড়ে একসঙ্গে। ক্রমশ জানতে পারে ওরা। আস্তে আস্তে জড়তা কাটতে থাকে তাদের। টুকটাক গল্প শুরু হয়। রাত প্রায় 10টা বাজে। বাড়ি ফেরার তাড়া লাগায় টুসি। একটু হলেও বসতে হবে বই নিয়ে। মামও এবার যেতে উদ্যোগী হয়। ছেলে দুটি গল্প করতে করতে এগিয়ে আসে তাদের সঙ্গে। টুসির মনে ভয় কাজ করে। মা দেখে ফেললে প্রচণ্ড অশান্তি হবে। মামও একই কথা ভাবে। মাম বলে, আর এগিয়েও না, এবার আমরা একাই চলে যাব। বুঝতে পারে ওরা। টাটা বলে পেছন ফেরে। কিরে, এখনো ঘুম থেকে উঠলি না? পড়তে বসবি কখন? মায়ের কথায় চমকে ওঠে টুসি। কি তখন থেকে শুয়ে শুয়ে হাবিজাবি ভাবছিল। ইস, কত দেরি হয়ে গেল। লাফ দিয়ে বিছানা ছাড়ে সে। বেলা গড়ায় আস্তে আস্তে। পাশের বাড়ির কাকিমা খবর নিয়ে আসেন সন্ধে 6টায় ভাসান। তার আগে সিঁদুর খেলা। মা তাড়াতাড়ি হাতের কাজ সারতে থাকে। আজ মায়েদের দিন, ওরা দর্শক মাত্র। খেয়ে উঠে বই নিয়ে বসে টুসি। দশমীর সানাইয়ের আওয়াজে বিষাদের সুর ছড়িয়ে থাকে বাতাসে। এইসব মন খারাপ করা দিনগুলোতে কেন জানি না খুব করে তনুর কথা মনে পড়ে টুসির। কত দিন দেখা হয়নি। কেমন আছে সে? কেমন কাটলো তার পুজো টুসিকে ছাড়াই? মনের মধ্যে উথাল পাথাল করতে থাকে টুসির। 4টে নাগাদ সেজে গুজে টুসিকে ডাকতে আসে মাম। মাও তৈরি হয়ে বেরিয়ে যায় পাশের বাড়ির কাকিমার সঙ্গে। রেডি হয়ে মাম আর টুসি বেরিয়ে পড়ে পুজো মণ্ডপের দিকে। হঠাৎই থমকে দাঁড়ায় দুজনে। কাল যেখান থেকে আলাদা হয়েছিল তারা, ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে বাপি আর আশিস। কাল বাড়ি পর্যন্ত আসতে পারেনি বলে চিনে উঠতে পারেনি বাড়িটা, তাই এখানেই দাঁড়িয়ে আছে তারা। জানাই আশিস। কিন্তু কেন? মাম জানতে চায়। এই যে আমার বন্ধুর জন্য। বাপির দিকে আঙ্গুল তুলে দেখায়। কথা বলতে চাই সে তোমার বন্ধুর সঙ্গে। মামকে জানাই আশিস। চমকে ওঠে টুসি। লাজুক হেসে টুসির দিকে তাকায় বাপি। টুসি কিছু বলার আগেই মাম বলে ওঠে, কি কথা বলার আছে আমাকে বল, ও কারোর সাথে কথা বলবে না। একটু বিরক্ত দৃষ্টিতে তাকায় বাপি। আমি শুধু তোমার সঙ্গে কথা বলবো, আর কারোর সঙ্গে না। দুজনের মাঝে পড়ে চুপ করে থাকে টুসি। তুমি আলাদা করে আমার সঙ্গে কথা বলতে চাও না তো?
প্রশ্ন করে পাপি। নিশ্চুপ টুসির মুখের দিকে তাকিয়ে আচমকা পিছন ফিরে দ্রুত গতিতে সাইকেল চালিয়ে চলে যায় সে, বন্ধুকে ফেলে রেখেই। অগত্যা আশিসও সঙ্গী হয় তার। তারপরে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। মাম রেগে যায় আচমকা। নষ্ট হয়ে যায় পুরো সন্ধেটা। ঠাকুর ভাসানে বেরিয়ে যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে ওরা, কিন্তু আর কোথাও বাপিদের দেখা যায় না। ক্লাবের ভাসানেও আসে না তারা। সব কিছুর তাল কেটে যায় আচমকা। ফেরার পথে মাম আর টুসির সঙ্গে কথা বলে না, কিন্তু ওর রাগের কোনো কারণ খুঁজে পায় না টুসি। তোর কি হলো সেটা তো বল, আমি কি করলাম? বারবার মামের কাছে জানতে চায় টুসি। কোনো কারণ ছাড়াই বন্ধুর সঙ্গে মন কষাকষি ভালো লাগে না ওর। ওর কি দোষ? ও তো আর ওদের ডেকে আনেনি। এমনকি মাম চায়নি বলেই তো ওদের সঙ্গে বাপি চাওয়া সত্ত্বেও কোনো কথা বলেনি টুসি। তাহলে কেন রেগে আছে মাম? মামের মুখে অভিমানের ছাপ স্পষ্ট, কিন্তু এই অভিমানের কারণ টুসির জানা নেই। এ এক অন্য ধরনের অভিমান, যে অভিমানে বন্ধুর প্রতি অধিকারবোধ জড়িয়ে থাকে। সেই অভিমান বোঝা বা বোঝানোর মতো কোনো ক্ষমতায় দুটি কিশোরী কারোরই নেই। তাই তারা নিজেদের মতো করেই চুপ করে থাকে। কেউ নিজেদের ক্ষণিকের দূরত্ব কাটিয়ে কিছুতেই সহজ হতে পারে না। লক্ষ্মী পুজো শেষ হয়ে কালী পুজোর দিন এগিয়ে আসছিল। ভাইফোঁটার পরেই টেস্ট, তাই ভীষণ চাপ পড়ার। দিনগুলো যেন হুশ হুশ করে চলে যাচ্ছে। কিছুতেই তাল মেলাতে পারছে না টুসি। এখন আর বন্ধুদের সঙ্গে দেখাও হয় না। প্রত্যেকেই ভীষণ ব্যস্ত। মনের মধ্যে চাপা টেনশন। কোনো বিষয় যেন আয়ত্তে আসছে না তার। কদিন ধরেই বেশ কিছু অঙ্ক জমেছিল। কাল রাত্রেই ঠিক করেছিল আজ নিয়ে বসবে ওগুলো নিয়ে। করতে গিয়ে দেখল মিলছে না বেশ কয়েকটা। পাশের বাড়ির তপুদা অঙ্কে বেশ ভালো, মেডিকেল পড়ছে কলকাতায়। মাঝে মাঝেই ওর কাছে অঙ্ক বোঝে ও। টুসির কোনো দাদা ছিল না বলে ও ছোটবেলায় ভাইফোঁটা আর রাখির দিন খুব দুঃখ পেত। একবার রাখি নিয়ে তপুদাকে বাঁধতে গিয়েছিল। শিলা কাকিমা মানে তপুদার মা মজা করে হেসে বলেছিলেন, মা, তুই তো আমার তপুর বউ হবি রে, তুই আবার রাখি পরাবে কি? ও লজ্জা পেয়ে ছুটে বাড়ি চলে এসেছিল। সেই থেকে তপুদাও যেন একটু অন্য দৃষ্টিতে ওকে দেখে বলে টুসির মনে হয়। টুসির তাই একটু অস্বস্তি লাগে ওর কাছে যেতে। তপুদা পুজোর ছুটিতে বাড়ি এসেছে। যাবে কি যাবে না ভাবতে ভাবতেই শেষ পর্যন্ত বই খাতা নিয়ে ওদের বাড়ি উপস্থিত হলো ও। কাকিমা রান্না ঘরে, কাকু ঘরে। কাকিমা, তপুদা আছে? ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো টুসি। তপু তো বাড়িতে নেই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গেছে। শুনেই চলে আসছিল টুসি। কাকু ডাকলেন। মাঝে মাঝেই কাকুও দেখিয়ে দেন তপুদা তো কলকাতায় থাকে। কাকুর কাছেই বেশি অঙ্ক বোঝে টুসি। ভালোই হলো, তপুদার সাথে বসতে হবে না ভেবে একটু খুশি হয়েই ঘরে ঢুকে গেল ও। খাটে বসে মাথা নিচু করে অঙ্ক খুঁজছিল বই থেকে। হঠাৎ করেই কাকু জড়িয়ে ধরল ওকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই টুসি টের পেল ওর ঠোঁটের উপরে চেপে বসেছে একটা নোংরা ঠোঁট। মাত্র কয়েক সেকেন্ড সম্বিত ফিরে পেয়ে কাকুকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ছিটকে বেরিয়ে এলো ও। কাকিমা রান্নাঘর থেকে জিজ্ঞেস করলেন, কি রে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? হয়ে গেল তোর? কোনো উত্তর না দিয়ে দৌড়ে ঘরে ঢুকে বাথরুমের দিকে ছুটে গেল টুসি। সারা শরীর গুলিয়ে ওঠে, বমি পাচ্ছিল ভীষণ। বেসিনে উপুর হয়ে বমি করতে লাগলো টুসি। সাবান দিয়ে ক্রমাগত ঠোঁট ঘষে পরিষ্কার করার চেষ্টা করে যাচ্ছিল ও, কিন্তু কিছুতেই সেই নোংরা ঠোঁটটাকে যেন নিজের ঠোঁটের ওপর থেকে সরাতে পেরে উঠছিল না আর। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর উপুর হয়ে শুয়ে পড়ল ও। শরীরটা খুব খারাপ লাগছিল, কাঁপছিল হাত পা, কিন্তু কান্না আসছিল না একটুও। সমস্ত শরীরে আগুন জ্বলছিল টুসির। কোনো কিছুই করতে না পেরে অসহায় লাগছিল ওর। ছুটে গিয়ে বলে দিতে ইচ্ছে হচ্ছিল কাকিমাকে, কিন্তু কোথাও ওর কিশোরী মন বুঝছিল সব কিছু বলা যায় না সবাইকে। সিনেমা উপন্যাসে চুমুর বিবরণ পড়তে গিয়ে কতবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে টুসির, কিন্তু বাস্তবে অপছন্দের মানুষের জোর করে করা প্রথম চুম্বন যে কত খারাপ অনুভূতি
অনুভূতির জায়গায় আজ বুঝতে পারছিল ওই কয়েকটা মিনিট যদি ওর জীবন থেকে মুছে দিতে পারত কোনো ইরেজার, তবে এই মুহূর্তে আবার সকালবেলা থেকে শুরু করত ও। চুপ করে বালিশে মুখ গুজে শুয়েছিল কতক্ষণ ও নিজেও জানে না। শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল মায়ের দরজা ধাক্কা দেওয়ার আওয়াজে। দরজা খুলে দিয়ে এসে খাটে বসেছিল বেশ খানিকক্ষণ। মা ক্রমাগত চিৎকার করছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই আবার কেউ ঘুমায় নাকি? যত পরীক্ষা এগিয়ে আসছে ততই ঘুম বেড়ে যাচ্ছে তোর। কোনো উত্তর দিতে ইচ্ছে করছিল না ওর। কেমন যেন দুর্বল লাগছিল শরীরটা। মায়ের ডাকে অবসন্ন শরীরে খেতে বসেছিল, কিন্তু খাবার গলা দিয়ে ভিতরে নামছিল না কিছুতেই, খালি গুলিয়ে উঠছিল পেটের ভিতরে। মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। কি হয়েছে রে তোর? সত্যি কথা বলবি, শরীর খারাপ নাকি? মায়ের গলার স্বর ভয়ার্থ শোনাচ্ছিল। এতক্ষণে কেঁদে ফেলল টুসি। কোনো কথা চেপে রাখতে পারছিল না আর। সব শুনে চুপ করে বসেছিল মা। যা শুয়ে পড়, আজ আর বই নিয়ে বসতে হবে না। আস্তে করে বলল মা। সন্ধেবেলা কাকুর গলার আওয়াজে ঘুম ভাঙল টুসির। কোথায় তুই? দেখ কি এনেছি তোর জন্য। ঘরের দরজায় দাঁড়িয়ে কাকু। চমকে উঠে বসল ও। কিছু বলার আগেই মা এগিয়ে এলো সামনে। আমি সব শুনেছি। ঠান্ডা গলায় বলল মা। চমকে উঠে তাকিয়ে মাথা নিচু করে নিল কাকু। আর কোনো দিনও যেন আমাদের বাড়িতে আপনাকে আসতে না দেখি। যদি আসেন, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে বাধ্য হব আমি। মায়ের কঠিন গলা। ধীরে ধীরে মাথা নিচু করে বেরিয়ে গেল কাকু। আর দুহাতে মাকে জড়িয়ে ধরে কোলে মুখ গুজে দিল টুসি। মা ওকে কত বকে বিভিন্ন সময়, কিন্তু আজ মাকে খুব ভালো লাগছিল। মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছিল ক্রমশ। শুধু ঠোঁটের উপর লেগে থাকা নোংরা অনুভূতিটাকে কিছুতেই সরাতে পারছিল না টুসি।